মহারাজা বিক্রমাদিত্য শিরীষ গাছ থেকে বেতালকে নামিয়ে কাঁধে চড়ে রওনা দিলেন। কিছুক্ষণ পরে বেতাল বললে, শোনো রাজা, চুপ করে পথ হাঁটতে নেই। বুদ্ধিমানেরা কথা বলতে বলতে হাঁটে। তাই আমি তোমাকে গল্প শোনাব। গল্প শেষে প্রশ্ন করব। যদি তুমি সঠিক উত্তর দাও তবে কথা বলেছ বলে আমি আবার গাছে ফিরে যাব। কিন্তু তুমি যদি উত্তর জেনেও চুপ করে থাকো তাহলে তুমি বুক ফেটে মারা যাবে। রাজা বিন্দুমাত্র ভয় না পেয়ে বললেন, যেমন ইচ্ছা তেমনই করো, আমি প্রস্তুত। বেতাল তার গল্প শুরু করলে। অনেক অনেক কাল আগের কথা। ভারতের এক সমৃদ্ধশালী জনপদ ছিল এক অপরূপ নগরী, চম্পানগর। সেই নগর যেন শুধু ইট পাথরের গড়া নয়, যেন স্বপ্নের নগর। ভোরবেলায় সূর্যের প্রথম আলো পড়লে সোনার মতো ঝলমল করে উঠত প্রাসাদের চূড়া। প্রশস্ত রাজপথের দুপাশে সারি সারি অশোক, শিরীষ আর চাপা গাছ। ফুলের সুবাসে বাতাস সবসময় মধুর হয়ে থাকত। সুসজ্জিত উদ্যানগুলিতে রাজহাঁস ভেসে বেড়াত, আর দূরে দেখা যেত সাদা মার্বেলের তৈরি প্রাসাদ। এই নগরের অধিপতি ছিলেন রাজা চন্দ্রাপীর, একজন ন্যায়পরায়ণ, প্রজাবৎসল এবং বিচক্ষণ শাসক। তার শাসনে চম্পানগরে ছিল শান্তি, সমৃদ্ধি আর ন্যায় বিচার। প্রজারা তাকে শুধু রাজা নয়, পিতার মতো ভালোবাসত। রাজা চন্দ্রাপীরের জীবনে সুখের কোনো অভাব ছিল না। তার রানী সুলোচনা ছিলেন রূপে গুণে অতুলনীয়। তিনি যেমন সুন্দরী তেমনি ছিলেন ধীর, সংযত ও প্রজ্ঞাবতী। রাজ্যের নানা গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি রাজাকে পরামর্শ দিতেন, আর রাজাও তার সেই পরামর্শকে গভীর গুরুত্ব দিতেন। কিন্তু তাদের জীবনের সবচেয়ে বড় আনন্দ, সবচেয়ে বড় গর্ব ছিল তাদের একমাত্র কন্যা ত্রিভুবন সুন্দরী। নামের মতোই তার রূপ। তার মুখশ্রী যেন পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। তার চোখ দুটি গভীর, শান্ত এবং মায়াময়। তার হাসিতে ছিল এমন এক মাধুর্য যা দেখলে মানুষের মন আপনা আপনি প্রশান্ত হয়ে যেত। কিন্তু শুধু রূপেই নয়, গুণেও সে ছিল অনন্যা। ছোটবেলা থেকেই সে বিদ্যায় আগ্রহী ছিল। শাস্ত্র, সঙ্গীত, চিত্রকলা সবকিছুতেই তার ছিল অসাধারণ দক্ষতা, যা তাকে সত্যিকারের রাজকন্যা করে তুলেছিল। ত্রিভুবন সুন্দরী ধীরে ধীরে বিবাহযোগ্যা হয়ে উঠল। এবার রাজা চন্দ্রাপীরের মনে এক নতুন চিন্তার উদয় হলো। রাতে প্রাসাদের ছাদে একা দাঁড়িয়ে তিনি ভাবতেন, এমন একটি মেয়ে, তার জন্য কেমন পাত্র হওয়া উচিত? শুধু রূপ বা শক্তি কি যথেষ্ট, নাকি প্রয়োজন আরো কিছু? এই চিন্তা ক্রমে তাকে উদ্বিগ্ন করে তুলল। অবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন রাজ্যের বাইরে থেকে উপযুক্ত পাত্র খুঁজতে হবে। তিনি দূত পাঠালেন বিভিন্ন রাজ্যে, সেই সঙ্গে পাঠালেন বার্তা, চম্পানগরের রাজকন্যা ত্রিভুবন সুন্দরী বিবাহযোগ্যা এবং তার জন্য উপযুক্ত পাত্রের সন্ধান চলছে। খুব অল্প সময়ের মধ্যেই এই সংবাদ ছড়িয়ে পড়ল দেশে বিদেশে। ফলস্বরূপ নানা দেশ থেকে একের পর এক বিবাহ প্রস্তাব আসতে লাগলো। বিভিন্ন রাজ্যের রাজারা তাদের দূতেদের মাধ্যমে নিজেদের বংশ পরিচয়, শক্তি, সম্পদ এবং গুণাবলী জানাতে লাগলেন। কেউ কেউ আবার নিজেদের প্রতিকৃতি আঁকিয়ে পাঠালেন। রাজা চন্দ্রাপীর সেই সব ছবি ও বিবরণ অত্যন্ত যত্ন সহকারে সংগ্রহ করলেন এবং একদিন সবকিছু কন্যার কাছে পাঠিয়ে দিলেন। রাজপ্রাসাদের অন্তঃপুরে বসে ত্রিভুবন সুন্দরী একে একে সব ছবি দেখতে লাগলেন। কোন রাজপুত্র বীর, তার হাতে তরোয়াল, চোখের দৃষ্টি দৃঢ়। কেউ বা সুদর্শন, যেন দেবতার মতো রূপ। কেউ আবার বিদ্বান, কেউ বা ধনবান, কেউ আবার অসাধারণ যোদ্ধা। সবই আছে, কিন্তু কিছু যেন নেই। শেষে সে নিঃশ্বাস ফেলে ছবিগুলো সরিয়ে রাখল। রাজা খবর পেলেন কন্যা একজনকেও পছন্দ করেনি। তিনি বিস্মিত হলেন, এত পাত্রের মধ্যে একজনও নয়? তার মনে প্রশ্ন জাগল, তবে কি অন্য কোনো উপায় খুঁজতে হবে? তিনি কন্যাকে ডেকে বললেন, মা, আমরা একটি স্বয়ংবর সভার আয়োজন করব। সেখানে বিভিন্ন রাজ্যের রাজপুত্ররা আসবে, আর তুমি নিজে তাদের মধ্য থেকে পাত্র বেছে নেবে।
ত্রিভুবন সুন্দরী শান্তভাবে শুনল, তারপর ধীরে ধীরে বলল, পিতা, এসবের প্রয়োজন নেই। রাজা অবাক হয়ে বললেন, তবে তুমি কি চাও? রাজকন্যা দৃঢ় কণ্ঠে বলল, আমি এমন একজন পুরুষকে বিয়ে করতে চাই যার মধ্যে থাকবে 3টে গুণ, বিদ্যা, বুদ্ধি এবং শক্তি। এই 3 গুণ যার মধ্যে একসাথে থাকবে সেই আমার পাত্র হবে। এই কথা শুনে রাজা কিছুক্ষণ নীরব রইলেন। তিনি বুঝলেন তার কন্যা সাধারণ কোনো পাত্র খুঁজছে না, সে খুঁজছে একজন সম্পূর্ণ মানুষ। তিনি বললেন, তোমার ইচ্ছাই পূর্ণ হবে। কিছুদিন পর একদিন রাজপ্রাসাদের প্রধান ফটকে 4জন যুবক এসে উপস্থিত হলো। তারা প্রত্যেকেই রাজকন্যার পানি প্রার্থী। প্রহরীরা খবর দিল রাজাকে। রাজা তাদের সভায় ডেকে পাঠালেন। সিংহাসনে বসে তিনি গম্ভীর কণ্ঠে বললেন, তোমরা প্রত্যেকে নিজের পরিচয় এবং গুণাবলী জানাও। প্রথম যুবক বিনয়ের সঙ্গে প্রণাম করে বলল, মহারাজ, আমি বহু বিদ্যায় পারদর্শী, কিন্তু আমার একটি বিশেষ গুণ আছে। আমি প্রতিদিন নিজ হাতে এক অপূর্ব কারুকার্য খচিত বস্ত্র বুনি। সভায় মৃদু গুঞ্জন উঠল। সে আবারও বলল, সেই বস্ত্র বিক্রি করে আমি প্রতিদিন 5টি রত্ন লাভ করি। তার মধ্যে একটি ব্রাহ্মণকে দান করি, একটি দেবতার উদ্দেশ্যে অর্পণ করি, একটি নিজে ব্যবহার করি, একটি ভবিষ্যৎ স্ত্রীর জন্য সঞ্চয় করি, আর একটি দিয়ে জীবিকা নির্বাহ করি। তার চোখে আত্মবিশ্বাস। এমন সুষম জীবনযাপন আর কারো পক্ষে সম্ভব নয়। রাজা প্রশংসাসূচক দৃষ্টিতে তাকালেন। দ্বিতীয় যুবক এগিয়ে এসে বললে, মহারাজ, আমি এমন এক বিদ্যার অধিকারী যা সাধারণ মানুষের নাগালের বাইরে। রাজা আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলেন, কি সেই বিদ্যা? সে বললে, আমি পশু পাখির ভাষা বুঝতে পারি। সে আবার বলল, এছাড়া আমার মতো শক্তিশালী পুরুষ এই পৃথিবীতে আর নেই। তৃতীয় যুবক শান্ত ও স্থির কণ্ঠে বলল, মহারাজ, আমি একজন শাস্ত্রজ্ঞ পণ্ডিত। এমন কোনো শাস্ত্র নেই যা আমি জানি না। তার চোখে ছিল জ্ঞানের অহংকার, কিন্তু তা নিয়ন্ত্রিত। চতুর্থ যুবক এগিয়ে এসে বলল, মহারাজ, আমিও শাস্ত্রজ্ঞ পণ্ডিত, কিন্তু আমার বিশেষ গুণ অন্যত্র। রাজা বললেন, কি গুণ? সে বললে, আমি শব্দভেদী বাণ নিক্ষেপ করতে পারি। লক্ষ্য না দেখেও শুধু শব্দ শুনে নির্ভুল আঘাত করতে পারি। এই কথা শুনে পুরো সভা স্তব্ধ হয়ে গেল। রাজা চন্দ্রাপীর গভীর চিন্তায় ডুবে গেলেন। 4জনই অসাধারণ, 4জনই যোগ্য, কিন্তু বেছে তো একজনকেই নিতে হবে। তিনি কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারলেন না। অবশেষে তিনি কন্যার কাছে গেলেন এবং সব কথা জানালেন। ত্রিভুবন সুন্দরী মন দিয়ে সব শুনল। তার মুখেও চিন্তার ছায়া। সে বুঝতে পারছিল প্রত্যেকেই কোনো না কোনো দিক থেকে সম্পূর্ণ। শেষে সেও কোনো উত্তর দিতে পারল না। ঠিক তখনই গল্প থামিয়ে বেতাল প্রশ্ন করল, বলো মহারাজ, এই 4জনের মধ্যে কে সবচেয়ে যোগ্য পাত্র? রাজা বিক্রমাদিত্য কিছুক্ষণ গভীর চিন্তায় মগ্ন রইলেন। তারপর ধীরে স্থির কণ্ঠে তিনি বললেন, প্রশ্নটি সহজ নয়। এখানে শুধু ব্যক্তিগত গুণের বিচার করলে চলবে না। শাস্ত্র, সমাজ ব্যবস্থা এবং ধর্ম অনুযায়ীও বিচার করতে হবে। একটু থেমে আবার বলতে শুরু করলেন, প্রথম যুবক, যে নিজ হাতে বস্ত্র বুনে জীবিকা নির্বাহ করে, তার জীবনযাপন অত্যন্ত সুষম ও প্রশংসনীয়। দান, সঞ্চয় এবং ভোগ, এই 3-এর মধ্যে সে সুন্দর ভারসাম্য রক্ষা করে। কিন্তু তার কর্মধর্ম বস্ত্র নির্মাণ, যা শাস্ত্রমতে শূদ্রের কাজের অন্তর্ভুক্ত। তাই তার গুণ থাকলেও তার জাতিগত ধর্ম ভিন্ন। দ্বিতীয় যুবক, যে পশু পাখির ভাষা জানে এবং শক্তির গর্ব করে, তার বিদ্যা অবশ্যই বিরল, কিন্তু এই জ্ঞান মূলত ব্যবহারিক ও লৌকিক জগতের সঙ্গে সম্পর্কিত। বাণিজ্য, যোগাযোগ এবং প্রকৃতির সঙ্গে লেনদেন, এইসব গুণ বৈশ্যের ধর্মের অন্তর্ভুক্ত। তাই তার শক্তি ও দক্ষতা সত্ত্বেও সে বৈশ্যগুণ সম্পন্ন। তৃতীয় যুবক নিঃসন্দেহে একজন মহান পণ্ডিত। শাস্ত্রজ্ঞানে তার তুলনা নেই। সে ব্রাহ্মণের ধর্ম পালন করছে। জ্ঞান অর্জন, শিক্ষা এবং শাস্ত্রচর্চা, সমাজে তার স্থান অত্যন্ত সম্মানের। কিন্তু সে মূলত জ্ঞান চর্চায় নিয়োজিত। শাসন বা রক্ষা করার দায়িত্ব তার নয়। কিন্তু চতুর্থ যুবক, সে শুধু শাস্ত্রজ্ঞ নয়, সে যোদ্ধাও। শব্দভেদী বাণ নিক্ষেপ করা শুধু এক দক্ষতা নয়,
এটি একাগ্রতা, ধৈর্য, অনুশীলন এবং যুদ্ধকৌশলের নিখুঁত সমন্বয়। এই গুণ ক্ষত্রিয়ের লক্ষণ। তিনি আরও বললেন, ক্ষত্রিয়ের প্রধান ধর্ম হল রক্ষা করা, রাজ্যকে রক্ষা করা, প্রজাদের রক্ষা করা, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। ত্রিভুবন সুন্দরী নিজে একজন ক্ষত্রিয় রাজবংশের কন্যা, তাই তার পাত্র এমন হওয়া উচিত যে সেই দায়িত্ব বহন করতে সক্ষম। শেষে বিক্রমাদিত্য দৃঢ়কণ্ঠে বললেন, এই বিচারেই বলা যায় চতুর্থ যুবক যে শব্দভেদী বাণ চালাতে পারে এবং যোদ্ধার গুণে গুণান্বিত, সেই প্রকৃত ক্ষত্রিয় এবং ত্রিভুবন সুন্দরীর জন্য সবচেয়ে উপযুক্ত পাত্র। বেতাল বললে, একদম সঠিক উত্তর দিয়েছ, কিন্তু যেহেতু তুমি কথা বলেছ তাই শর্ত অনুযায়ী আমি ফিরে যাচ্ছি। এই বলে বেতাল ফিরে গিয়ে আবার সেই শিরীষ গাছে ঝুলে পড়ল।